সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত রহমান। আজ প্রমিসেস জানতে চাইয়ের এই পর্বে কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আর আজ এই পর্বেও আমরা মাদকাসক্তি নিয়ে আলাপ করব। মাদকাসক্তি আমরা জানি এটি একটি রোগ, এটি একটি সামাজিক ব্যাধির মতোই যদি বলা যায়। সেখানে এর যে চিকিৎসা সেটি একটি লম্বা প্রসেস এবং সেই প্রসেসের বিভিন্ন ধাপ রয়েছে। আজ আমরা একটি বিশেষ ধাপ নিয়ে আলাপ করব, সেটি হচ্ছে মাদকাসক্তির চিকিৎসায় রিল্যাপসের ঝুঁকি এবং এর করণীয়। আর এই রিল্যাপস সম্পর্কে আজকে আমরা জানব। আমাদের সাথে আছেন যিনি অতিথি, তিনি হচ্ছেন ঢাকা রিকভারি সেন্টারের সিইও খন্দকার গোলাম আহমেদ। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কথা বলছিলাম যে রিল্যাপস নিয়ে আমরা আজকে কথা বলবো আপনার সাথে। এবং আপনি নিজে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সাথে আছেন, যেহেতু খুব ক্লোজলি সেখানে আপনি চিকিৎসার সঙ্গে জড়িত আছেন। তো আপনার কাছ থেকে প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে রিল্যাপসটা কি? Unfortunately, relapse is the part of a recovery process. অর্থাৎ যদি একটু অন্যরকম ভাবে বলি, রিল্যাপস হচ্ছে গিয়ে ইটস এ পার্ট অফ দ্য ডিজিজ। আমরা সকলেই জানি যে অ্যাডিকশন ইজ এ ক্রনিক ডিজিজ। সো এই ডিজিজের পুনরাবৃত্তি আবার হতে পারে। যেমন একজন ডায়াবেটিক পেশেন্টে যে সে যদি তার সুগার কন্ট্রোল না করে, একজন হাই টেনশনের রোগী যদি তার মেডিকেশন প্রপারলি নেয়, আবার পুনরায় দেখা যায় তার ঝুঁকিটা বেড়ে যায়। ঠিক একইভাবে যখন অ্যাডিকশনের পরবর্তী চিকিৎসার পরে যে মেনটেনেন্সের জায়গাটা যখন একজন সঠিকভাবে না করে, তখন তার পুনরায় পতনের সম্ভাবনা আবার থাকে। এই কারণেই বললাম আনফর্চুনেটলি রিকভারি প্রসেসের একটা পার্ট হচ্ছে রিল্যাপস, অর্থাৎ পুনরায় পতন। আচ্ছা, তো তার মানে রিল্যাপস, অ্যাকচুয়ালি রিল্যাপসটা তো একটা ইংরেজি শব্দ। আমরা ইচ্ছে করেই আজকে বাংলার সাথে ইংরেজি শব্দটা রেখেছি, কারণ এই টার্মগুলো পরিচিত হওয়াটা ভালো। যেহেতু যারা এই চিকিৎসার সাথে আছেন তারা অ্যাডিকশন এই টার্মটার সাথে পরিচিত হচ্ছেন, সেটাকে বাংলায় মাদকাসক্তি বলা হয়। এই রিল্যাপসের বাংলা অর্থটি হচ্ছে পুনরায় আসক্তি, পুনরাসক্তি বা এরকম একটা কিছু যদি হোক। তো সেই রিল্যাপস টার্মটাকেও আমরা একটু পরিচিত করতে চাই। এবং আপনি যেটা বললেন, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে মাদকাসক্তির চিকিৎসার একটা পার্টই হচ্ছে রিল্যাপস। জি, এটা ডিজিজটারই একটা অংশ। তো তার মানে আপনার কাছ থেকে যেটুকু আমরা মেসেজ পেলাম সেটি হচ্ছে যে মাদকাসক্তির মধ্যে যিনি আছেন তিনি চিকিৎসা যদি করেনও পুনরায় আসক্ত হওয়ার একটা সম্ভাবনা তার থেকে যায়। জি, আচ্ছা। এবং এটা খুব সহজে তিনটা ভাগে ভাগ করা যায়। রিল্যাপসের যে বিষয়টা যেটা বললাম, পুনরায় পতন বা পুনরায় আবার মাদকাসক্তিতে চলে যাওয়া। আচ্ছা। একটা বলি আমরা ইমোশনাল রিল্যাপস, একটা বলি মেন্টাল রিল্যাপস, একটা বলি ফিজিক্যাল রিল্যাপস। সো রিল্যাপস যখন আমরা এই বিষয়টা কথা বলবো, তখন আরও কিছু সম্পৃক্ত কিছু শব্দ চলে আসবে। আপনি ঠিক যেভাবে বললেন, কিছু ইংরেজি শব্দ যেটার সাথে আমরা নতুন নতুন অ্যাকাস্টম হচ্ছি। এর মধ্যে একটা শব্দ হচ্ছে কি ট্রিগার। ট্রিগার শব্দটা তো রিল্যাপসের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। ইমোশনাল রিল্যাপসটা কি? একজন যখন মাদকাসক্ত ব্যক্তি সে ট্রিটমেন্ট প্রসেস দিয়ে বের হয়, তখন তার সাইকোলজিক্যাল একটা ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট হয়। সাইকিয়াট্রিস্টও দেখেন তার ইমোশনাল যেই ইমব্যালেন্সের যে জায়গাগুলো, সেই পুনরায় যখন ধীরে ধীরে যখন তার লাইফ মেনটেনেন্সে যাচ্ছে, তখন সেগুলোকে যখন একটা ধারাবাহিকতার জায়গা থেকে একটু সরে যাওয়া। আর আরেকটা ছোট্ট করে বলি, অনেকে আমরা রিল্যাপসটাকে একটা সেটব্যাক মনে করি। আচ্ছা, মনে করি যে ট্রিটমেন্ট প্রসেসটা মনে হয় আমার জন্য কাজ করেনি। হ্যাঁ, অনেকে আমরা মনে করি যে একাধিকভাবে ও রিল্যাপস করেছে, সো এটা একটা ক্যারেক্টার ডিফেক্ট হতে পারে, বাট এটা কাজ করছে না, বা তা না, ট্রিটমেন্ট কাজ করছে না, এটা আমরা মানে এই কনক্লুশনটা আমরা কনক্লুশনে চলে আসি। এবং এটাও একটা খুব বড় ধরনের স্টিগমা পরবর্তী তাকে নিয়ে চিকিৎসা করার ক্ষেত্রে। এটা কিন্তু খুব বড় একটা স্টিগমা। তো একটা জিনিস স্মরণ রাখতে হবে যে এটা একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। এখন ওই আবার একটু সম্পৃক্ত বলি, আজকে যদি আমার সুগার হাই থাকে তাহলে আপনি একরকমভাবে আমাকে ইনসুলিন দিবেন, যদি কম থাকে তাহলে আপনার ইনসুলিনের ডোজটা কম থাকবে। সো আমার রিল্যাপসের পরবর্তী আমার ট্রিটমেন্টের জায়গাটা বুঝতে হবে যে তাকে পুনরায় আবার ট্রিটমেন্টের প্রয়োজন, একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন, বা কোথাও কোন জায়গায় একটা মিসিং ছিল সেই জায়গাটা খুঁজে বের করা। সো ইট ইজ নেভার আ সেটব্যাক। সো ট্রিটমেন্ট প্রসেসটা কখনো একটা সেটব্যাক থাকে না, বিকজ
ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা। সো ওইখানে আবার সম্পৃক্ত আসে ইমোশনাল রিল্যাপসের জায়গাগুলো, যখন তার চিন্তা ভাবনা খুব বিক্ষিপ্ত থাকে, রাগ, ইমোশনের জায়গাগুলো যখন একটু ইমব্যালেন্সের জায়গা দেয়, ওইটা একটা প্রথম সাইন এন্ড সিমটম থাকে যে তার ইমোশনাল রিল্যাপস হচ্ছে। আর আচ্ছা, মানে তার ভেতরে যদি একটু ইমোশনাল ভালনারেবিলিটি দেখা যায়, একজন ব্যক্তি যিনি ট্রিটমেন্ট করেছেন, রিকভার্ড হিসেবে আছেন, কিন্তু তার ভেতরে সাডেনলি দেখছি যে সে একটু ইমোশনালি ভালনারেবল, রাগ দেখা যাচ্ছে বা তার ইমোশনকে সে ম্যানেজ করতে পারছে না, জি, এটা একটা সাইন। এটা একটা সাইন। ধরেন অনেকের ডিপ্রেশন থাকতে পারে, অনেকের এনজাইটি, স্ট্রেস থাকতে পারে। এখন এনমিজ একজন মাদকাসক্ত ব্যক্তির খুব সিম্পল ছিল মাদক গ্রহণ করা, বাট সে যখন তার রিকভারি প্রসেস শুরু করলো, তখন সে কিন্তু একটা অল্টারনেট সোর্স বের করে নেয়। হয়তো বা সেটা কর্মক্ষেত্রে হতে পারে, একটা ভ্যাকেশন হতে পারে, একটা হবি বা ইন্টারেস্ট। এখন সে যখন তার পুনরায় তার ইমোশনের জায়গাটা ছন্দে চলে আসে, বাট যখন খুব ওভার স্ট্রেসড হয়ে যায়, বার্ন আউট হয়ে যায়, এটা আমার ক্ষেত্রে হয়, কাজে অনেক সময় বার্ন আউট হয়ে যায়, হয়তো একটু মেজাজ প্রদর্শন করা হয়, বাট সাথে সাথে সেটাকে আবার নিজেকে কন্ট্রোলে নিয়ে আসা বা বোঝার যে বিষয়টা আছে। বাট এই ইমোশনাল রিল্যাপস যখন হয়, সে কিন্তু ওই জায়গাটা বুঝতে পারে না। সো এই প্রসেসটা সে কন্টিনিউ করে। আচ্ছা, ঠিক আছে, 1 দিন 2 দিন 3 দিন, এবং পর্যায়ক্রমে যেটা হয়, সে এই আইসোলেশনে চলে যায়। তার এই এক্সপ্রেশনের জায়গাটা, যখন আমি আপনার সাথে একটা জিনিস এক্সপ্রেস করতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, মনে করলাম যে আপনি বুঝছেন না, তখন আমি একজন দুজনকে বলার পর এটা আমি নিজের মধ্যেই রাখতেছি, নিজের মধ্যেই অনেকটা লালন পালন করছি। পরবর্তী যে স্টেজটা চলে যায়, এটা মেন্টাল রিল্যাপসের জায়গায়। ওই যে একবার বলেছিলাম পিপল প্লেসেস থিং, পুনরায় কিছু পুরনো বন্ধুদের সঙ্গ নেওয়া বা ওরকম কোনো স্মৃতি রোমন্থন করা, বা এই আলাপ বিভিন্ন বিগত লাইফের যে গিল্ট ট্রিপ থেকে বের হয়, এই বিষয়গুলো, স্মৃতিগুলো বেশি তার চলে আসে। সো ইমোশনাল রিল্যাপস থেকে সে যখন মেন্টাল রিল্যাপসে আসে, তখন খুব ভালনারেবল থাকে। মেন্টাল রিল্যাপসের সাইনগুলো হচ্ছে যে তার এই আগে যাদের সাথে ইউজ করত সেই মানুষগুলোকে সে স্মরণ করছে, সেই প্লেসগুলো সে ভিজিট করতে যাচ্ছে। জি, যেরকম এরকম হতে পারে যে সে তো একটা সার্টেন লাইফস্টাইলের মধ্যে সীমাবদ্ধ আছে, নতুন করে তার কিছু অ্যাসোসিয়েশন হচ্ছে, সে ট্রিটমেন্ট প্রসেস থেকে বের হইলো, তার কিছু সাপোর্ট স্ট্রাকচার তৈরি হইলো, কিছু সাপোর্ট গ্রুপ তৈরি হইলো, কিছু 12 স্টেপ সাপোর্ট গ্রুপের তার একটা নতুন সঙ্গ হলো। বাট এখন পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে সে যেই জায়গাটা এক্সপ্রেস করতে যাচ্ছে, তার সাথে ফেলোরা বুঝছে না, আচ্ছা, বা ফ্যামিলি বুঝছে না। তখন তার অবচেতন মনে সে চিন্তা করে, আচ্ছা আমি আমার ওই পুরনো এলাকাতে যাই না কেন, দেখি বন্ধু বান্ধবরা কেমন আছে। অনেকে হয়তো বা ইউজ করছে না। সো এই যে ইউ আর গোয়িং ব্যাক, আবার ওই অ্যাসোসিয়েশনগুলোতে যাওয়া, বা দেখা যায় পুরনো প্লেসগুলোতে ভিজিট করা, বাট আপনার কোনো ক্রেভিং বা আর্জেসের কারণে না। সো ইমোশনাল জায়গাটা তখনও কিন্তু কোনো আর্জেস, ক্রেভিং, থটটাও হয় না। বাট যখন মেন্টাল রিল্যাপসের জায়গা যায়, তখন মাঝে মধ্যে সেই স্মৃতিচারণ করা, সেই জায়গায় ভিজিট করা, বন্ধু বান্ধব অ্যাসোসিয়েশন, এখন তো আমি ভালো আছি, আচ্ছা এই উইকেন্ডে সবাইকে আমি দাওয়াত দিই। এই যে অনেক সময় কিন্তু এই ধরনের সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়। অ্যান্ড আলটিমেটলি যেটা বললাম, ফিজিক্যাল রিল্যাপস। সো আলটিমেটলি ওই অ্যাসোসিয়েশন থেকে যখন দূরে চলে আসবেন, আপনি যে মেনটেনেন্সের জায়গায়, সেই জায়গা থেকে যখন আপনি একটু দূরে চলে আসবেন, তখন ফিজিক্যাল রিল্যাপসটা হচ্ছে কি আপনি তখন ইনটেক করে ফেলবেন। সো আমি ইমোশনালি তাদের, মানে মেন্টালি তাদের কথা, মানে স্মৃতিচারণ করছিলাম, তাদের জায়গাটা আমি ভিজিট করলাম, তাদেরকে কখনো বাড়িতেও ডাকলাম, এরপরে আমি ইউজ শুরু করলাম, দ্যাট ইজ ফিজিক্যাল রিল্যাপস। হ্যাঁ, তখন আর রিল্যাপসের জায়গাটা হচ্ছে কি, আমরা তো বলি পুনরায় পতন বা পুনরায় মাদকে যাওয়া। বিষয়টা হচ্ছে গিয়ে ওই মাদক গ্রহণ করাটাই মূল না, আপনার ওই ওল্ড বিহেভিয়ার অ্যান্ড প্যাটার্ন ফেরত আসাটা। সো এটাকে আমরা বলি ফুল ব্লোন অ্যাডিক্ট। আপনি যেই চারিত্রিক যেই বিষয়টা ছিল, যখন আপনি ফুল ব্লোন অ্যাডিক্টে ছিলেন, তো পুনরায় যখন আপনি ওই চরিত্রটাতে আবার চলে গেলেন, ঠিক ছবির মতো, তো তখনই আমরা বলি যে পূর্ণাঙ্গ রূপে সে ফুল ব্লোন অ্যাডিক্ট, আবার রিল্যাপসে চলে গেছে। সো এই জায়গার থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে গিয়ে এই জায়গাটাকে আইডেন্টিফাই করা। সো ট্রিটমেন্ট প্রসেসের পরে আমরা যখন রিল্যাপস নিয়ে কথা বলি, রিল্যাপস প্রিভেনশন প্ল্যান একটা থাকে, একটা স্ট্র্যাটেজি থাকে, যে কিভাবে আমি আসলে আমার এই বিষয়টা আইডেন্টিফাই করব, আমার সাথে কারা কারা সাপোর্ট করবেন, এই বিষয়গুলো।
আচ্ছা, অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে, বিরতি নিয়ে এসে আবার রিল্যাপস প্রিভেনশন প্ল্যান নিয়ে কথা বলছি। দর্শক, একটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকবেন আশা করছি। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মাদকাসক্তির চিকিৎসায় রিল্যাপস ও এর মানে রিল্যাপসের ঝুঁকি এবং এর করণীয়, এই বিষয়ে খন্দকার গোলাম আহমেদের সাথে। তো যে জায়গাটিতে আমরা ছিলাম সেটি হচ্ছে যে আপনি বলেছেন রিল্যাপস হওয়ার তিনটা স্টেজ আছে, একটা ইমোশনাল স্টেজ, একটা মেন্টাল স্টেজ, আর একটা হচ্ছে ফিজিক্যাল স্টেজ, যেখানে গিয়ে আপনি বলেছেন যে একজন ফুল ব্লোন রিল্যাপসে পড়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে আসবার জন্য রিল্যাপস প্রিভেনশন প্ল্যানে অ্যাকচুয়ালি আগে থেকে আইডেন্টিফাই করা হয়। আচ্ছা, সেখানটাতে আসছি। তার আগে যদি ওইটা একটুখানি জানতে চাই যে এই এক্সপিরিয়েন্সটা আসলে কেমন আপনি দেখেছেন, যে যখন রিল্যাপস হয়ে যাচ্ছে তারপর ওটার ইন্টেন্সিটিটা কীরকম, একজন যিনি অ্যাডিক্ট তার উপর সে আসলে তখন কিসের ভেতর দিয়ে যায়? প্রথমটাতেই আসি, আপনি যখন ইমোশনাল রিল্যাপসের কথা বলছে, সে তার আইসোলেশনের দিকে চলে যায়। সে তার ওই সাপোর্ট যে স্ট্রাকচারটা থাকে, আশেপাশে যেই মেনটেনেন্সের জায়গা থাকে, আস্তে আস্তে ওখান থেকে সে সরে আসে, একটু বিচ্যুত হয়ে যায়। সো এবং মেন্টাল রিল্যাপসের সময় তখন দেখা যায় সে অনেকটা দূরত্ব বজানো শুরু করে। ঠিক আছে? সো পর্যায়ক্রমে সে তার নিজের অজান্তেই কিন্তু ফিজিক্যাল রিল্যাপসের দিকে চলে যায়। এবং এইবার যেই বিষয়টা আসছে সেটা থেকে যখন বলি রিল্যাপস প্রিভেনশনের জন্য আমরা কিছু জিনিস আইডেন্টিফাই করি। সো এটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গিয়ে ফ্যামিলি সাপোর্ট। আচ্ছা, পারিবারিক সাপোর্টটা যদি থাকে, কারণ শুধু তো কর্মস্থলে না, পরিবার একটা বিশাল অংশ। সো পারিবারিকভাবে তারাও যদি এই সম্বন্ধে কিছুটা জ্ঞান রাখে, এই বিষয় সম্বন্ধে তার ভালো লাগা খারাপ লাগা, তার এই বিষয়গুলো যখন জানবে তখন তাকে কিন্তু সাপোর্ট করতে পারে অ্যান্ড তখন সে আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, এখানে কি ট্রিগারের ব্যাপারটা আমরা কি এই পর্যায়ে আলোচনা করব? হ্যাঁ, ট্রিগারটা অ্যাকচুয়ালি কি এবং কি ট্রিগার করছে এবং এই রিল্যাপসে? একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে কথা বলি। ট্রিগারের বিষয় যখন বললেনই, যে প্রতি মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার আমি স্যালারি পাই। সো আমি যদি আইডেন্টিফাই করি আমার ট্রিটমেন্ট প্রসেসের সময় যে আমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের স্কিল আমার খুব পুয়ার, সো পয়সা আমার জন্য একটা ট্রিগার, টাকা। আর যদি দেখি যে বৃহস্পতিবার উইকেন্ডে হলে আমার জন্য একটা সমস্যা, কিছু প্লেসেস আমি আগের থেকে নির্ণয় করে রাখি যে এই প্লেসগুলো অ্যাভয়েড করার জন্য বা এই লোকদেরকে অ্যাভয়েড করার জন্য। এখন প্রথম সপ্তাহে বৃহস্পতিবার আমি যখন স্যালারিটা পাই তখন চিন্তা করি, আচ্ছা বাসায় তো যাচ্ছে, একটু বাজার করে দিয়ে যাই। বাট তখন চিন্তা করলাম ওই বন্ধুগুলা কেমন আছে, বাট আমি যে আজকে সুস্থ আছি এই মেসেজটা না হয় আমি একটু পৌঁছাইতে যাই বা দেখি ওরা কীরকম আছে। সো আপনার কাছে কিন্তু ট্রিগার খুব স্পষ্ট হয়ে গেল যে ওই মাসে যেই প্রথম সপ্তাহে স্যালারিটা পান ওইটা কিন্তু একটা ট্রিগার, ওই প্লেসেসগুলো একটা ট্রিগার। সো এই জায়গাগুলোকে যখন আপনি নির্ণয় করতে পারবেন, মেনটেন করতে পারবেন, অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এইটা তো একটা এক্সটার্নাল বললাম, যখন পিপল প্লেসেস থিং বলি এগুলো এক্সটার্নাল ট্রিগারে হয়। যেই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ফোকাস দিই না, ইন্টারনাল ট্রিগার থাকে। সেই জায়গাটা হচ্ছে গিয়ে ডিপ্রেশন। কারো রিয়েল টাইম ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, স্ট্রেস থাকে। সো এই দুই ধরনের ট্রিগারটাকেই আইডেন্টিফাই করা খুবই খুবই জরুরি এবং প্রতিনিয়ত একটা চেক আপ লিস্টের মতো করা। হ্যাঁ, সো এই চেক আপ লিস্টটা আপনার ট্রিটমেন্ট প্রসেসের পর একজনের খুব ম্যান্ডেটরি, এটা আমি ফিল করি ফ্রম মাই পার্সপেক্টিভ। জার্নালিং অনেক হেল্প করে। তো ওইখানে আপনার তার চিন্তা ভাবনা কথা বলার যে জায়গাটা, সে যখন বের হয়ে ইন্টারাকশন করবে সোসাইটির সাথে, ফ্যামিলির সাথে, তখন কিন্তু তার ইমোশনাল জায়গাগুলা আরও আস্তে আস্তে আনমাস্ক হয়, আনরিভিল হয়। সো আমার মনে হয় যে ওই থেরাপির জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইন দ্য প্রিভেনশন প্ল্যান। সো নিজেকে এই ওয়ার্কআউটের কথা বলি, এক্সারসাইজ, ডায়েট, যোগা, মেডিটেশন অ্যান্ড থেরাপি, এই আর কি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাপোর্ট গ্রুপ, একটা নতুন অ্যাসোসিয়েশন করা, তাদের সাথে গ্রো আপ করা,
যেই বিষয়টা কখনোই তার হয়নি, কনসিস্টেন্টলি কারোর সাথে সেই সম্পর্ক জায়গা কখনোই সে করতে পারেনি। সো এই সম্পর্ক উন্নয়নের জায়গাটা আমি মনে করি খুব বিউটিফুল প্লেস ইফ ইউ গো টু দ্য সাপোর্ট গ্রুপ। নিজেকে খুঁজে পাওয়া, অ্যাকচুয়ালি নিজেকে খুঁজে পাওয়াটা এখানে কিভাবে হয় এই সাপোর্ট গ্রুপে? এখানে ওই যে আমি একটু আগেই বললাম আপনার 12 স্টেপ সাপোর্ট গ্রুপ থাকে, ওখানে সে তাদের নিজেদের হোপ, স্ট্রেংথ, এক্সপিরিয়েন্স শেয়ার করে। সো সেই জায়গা থেকে একে অপরকে হেল্প করে। সো এটা আমরা বলি যে ওয়ান অ্যাডিক্ট হেল্পিং অ্যানাদার, এটা থিওরিটিক ভ্যালু ইজ প্রাইসলেস। সো অ্যাপার্ট ফ্রম গেটিং ট্রিটমেন্ট অ্যান্ড অলসো গেটিং হেল্প ফ্রম অ্যানাদার অ্যাডিক্ট, এটা অনেক কাজে দেয়। সো এখানে রিল্যাপস প্রিভেনশন প্ল্যানের চ্যালেঞ্জগুলো কি কি? স্টিগমাটাইজড সোসাইটি, আমরা ওই পুনরায় যেই জায়গাটা আমি পাই যে মাদক মুক্ত আছে, আমার ছেলে ভালো আছে, ক্লিন আছে, ঘুরতে যাচ্ছে, বিয়ে করিয়ে দেব, বাইরে যাবেন, এভরিথিং ইজ ফাইন, why do you have to go back to the treatment center, why do you have to hang out with this person who is to take drugs? এই ধরনের স্টিগমাটাইজ জায়গাগুলো থেকে আমরা এখনো আমার মনে হয় খুব একটা বেরোতে পারিনি। আচ্ছা, তো তার মানে এগুলো অ্যাকচুয়ালি ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। বিষয়গুলো হচ্ছে গিয়ে আসলে আমাদের এই জায়গা থেকে বেরোতে হবে। যে যেমন নতুন নতুন শব্দগুলো আমরা সম্পৃক্ত করছি, রিল্যাপস, ট্রিগার, তো এই জায়গাটাও খুব সচেতন হতে হবে। সো যখন আমরা রিল্যাপস প্রিভেনশনের কথা বলি তখন আমাদের এই জায়গাটাও আমাদের প্যারেন্টস বা ফ্যামিলি বা অ্যাজ আ সোসাইটি ইন্ডিভিজুয়ালি একটু অ্যাওয়্যার হতে হবে যে ইউ হ্যাভ টু স্পিক আউট। সো আপনি যখন সামনে এগিয়ে আসবেন তখনই কিন্তু আরেকজন হেল্প করতে প্রস্তুত। সো আগেই বললাম ইটস নট আ ক্যারেক্টার ডিফেক্ট, সো এটা একটা ডিজিজ। সো ওইভাবে একজনকে ট্রিট করতে হবে, আমরা ওইভাবে ট্রিট করি না আনফর্চুনেটলি, যেই কারণে আমাদের বাধাগুলো পর্যায়ক্রমে আরো বাড়তে থাকে, ব্যারিয়ারগুলো। তো এই জায়গাটাতে তো অ্যাকচুয়ালি এই স্টিগমা, সোশ্যাল স্টিগমার কথা আপনি বললেন, সেটাতে আসলে পুরো জায়গাটাই চলে এসেছে। আমি ওই ফ্যামিলি পার্টটাই আনতে চাইছিলাম যে ফ্যামিলি অ্যাকচুয়ালি অনেক সময় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো এই চ্যালেঞ্জগুলো নিয়ে অ্যাকচুয়ালি কি করা হয় বা কিভাবে কি কি ধরনের চ্যালেঞ্জ ফ্যামিলি থেকে আসে সেগুলো যদি একটু বলেন, ফ্যামিলি এবং সোসাইটি। হ্যাঁ, পরিবার এবং সমাজের যে জায়গাটা থাকে, যে আমরা যেই প্রিভেনশন নিয়ে কথা বলছি, রিল্যাপস প্রিভেনশন নিয়ে কথা বলছি বা এটার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি, এই পারিবারিক সভা বা ফ্যামিলি মিটিং একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হয়। এটা ট্রিটমেন্ট প্রসেস চলাকালীনই হয়। সো আপনি যখন একজন ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টকে যখন তার রিল্যাপস প্রিভেনশন নিয়ে লিখতে দিচ্ছেন, কোন কোন ট্রিগার বা কোন কোন বিষয় এবং কি কি পদক্ষেপ সে নিবে, এই বিষয়টাও কিন্তু ফ্যামিলিকে জ্ঞাতার্থ করা, অর্থাৎ পরবর্তী সময় তাদেরও কিছু ডুজ এন্ড ডোন্ট থাকে, সহযোগিতার জায়গাগুলো। কারণ অনেক সময় দেখা যায় যে তারাও অনেকটা কোঅ্যাডিক্ট নেচার চলে আসে, তাদের মধ্যেও ওই প্যাসিভ অ্যাগ্রেসিভ মুড চলে আসে রাদার দ্যান বিং অ্যাসার্টিভ। সো সেই জায়গাগুলো তাদেরকেও কিছুটা ইনফর্ম করা, বিকজ ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের ইন্ডিভিজুয়াল প্রবলেম। আমার যে ট্রিগার আছে সেটা আপনার না। সো হয়তো বা আপনি স্ট্রেস নিতে পারেন, আমি নিতে পারি না, আমার অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম। সো এটার জন্য কি করণীয়, এই জায়গাগুলোকে একটু এডুকেট করা ফ্যামিলিকে একটু এডুকেট। আচ্ছা, এবং সেই এডুকেশনটা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট চলাকালীনই সেই এডুকেশনটা দেওয়া শুরু হয়ে যায়, ফ্যামিলি মিটিংটাতেই সেই জায়গাটা শুরু হয়, এবং একটা মেসেজ দেওয়া যে দিস ইজ নট এন্ড, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই জায়গাটাতেই অনেকেই আমি বলবো যে আসলে আমাদের তো কোনো পরিসংখ্যান নেই, বাট আমার অভিজ্ঞতায় আমি দেখি 60 to 70% ফ্যামিলি দূরে চলে যায়। এক্স্যাক্টলি। এই জায়গাটা নিয়ে আমরা আরেকটু ডিটেইলে কথা বলবো, একটা বিরতি নিব আপনার আগে। দর্শক, আরেকটা বিরতির সময় হয়েছে, আশা করছি সঙ্গেই থাকবেন। ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে খন্দকার গোলাম আহমেদের সাথে মাদকাসক্তির চিকিৎসায় রিল্যাপসের ঝুঁকি এবং করণীয় এই বিষয়ের উপর। একটু যদি এইভাবে আমরা স্টার্ট করি যে এই যে ফ্যামিলির জায়গাটাতে কিন্তু মানে তাদের অ্যাকচুয়ালি অনেক ট্রমা থাকে একজন অ্যাডিক্টকে নিয়ে। তো এই অ্যাডিকশনের যে ট্রিটমেন্ট, এখানে যখন আমরা আজকে যে রিল্যাপস নিয়ে কথা বলছি, এই রিল্যাপস কিন্তু তাদের কাছে একটা ভীষণ ফিয়ারের জায়গা এবং
এটা একটা ট্রমা তাদের জন্য। আমি এমন অভিভাবকদের পাই যারা এটাই জানতে চায় যে কতটুকু শিওর এই ট্রিটমেন্টের পরে, কতটুকু শিওরলি সে ফিরবে, সুস্থ হবে কিনা। আপনার কথার সাথে সম্পৃক্ত করেই বলি, বেশ কিছুদিন আগেই একটা ফ্যামিলি মিটিংয়ে একজন প্যারেন্টসকে আমি কিছু কথা বলতে বলছিলাম। তো একাধিকবারই তার সন্তান রিল্যাপসের সম্মুখীন হয়েছে, ট্রিটমেন্ট সেন্টারে যাচ্ছে। তো ওখানে সবার সামনে আমাকে প্রশ্ন করলো যে আর কত, আর কত, মানে শি ইজ টায়ার্ড এন্ড এভরিথিং। তো তার সাথে আমি বসলাম, তার সাথে বসার পর আমি কথা বললাম। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে একজন পার্সন হু ইজ অ্যাডিক্ট, তার সাথে যেই এডিকটিভ বিহেভিয়ার প্যাটার্ন আছে, ফ্যামিলির সাথে যখন লং টার্ম স্টে হয় তারাও কিন্তু কো অ্যাডিক্ট হয়ে যায়। শব্দটা এটাও মনে হয় একটা নতুন শব্দ, কো অ্যাডিক্ট। কিন্তু আমরা বলবো এই শব্দগুলো, কারণ এই শব্দগুলো পরিচিত হওয়ার প্রয়োজন আছে। ধন্যবাদ। সো ওই তার অজান্তেই তার কিছু অ্যাডিকটিভ প্যাটার্ন বিহেভিয়ারের সাথে সে সম্পৃক্ত হয়ে যায়, এবং সেও কিন্তু ওই একই আচরণ, এই ব্যবহার কিন্তু করেন, উনি কিন্তু বুঝেন না। একজন অ্যাডিক্টকে যতটা বোঝানো সহজ, কারণ সে তো অলরেডি মাদকাসক্ত, তার বিভিন্ন জায়গা থেকে ফিজিক্যালি বলেন, মেন্টালি, ইমোশনালি সে ডাউন, তাকে আপনি হয়তো বা বলতে পারবেন এই কারণে তোমার এই কাজ হচ্ছে। বাট একজন পরিবারের যে লোক, সে তো ওই ডিনায়ালে থাকে। এটা হচ্ছে গিয়ে বড় জিনিস। সে তো বলে আমার তো সমাধানের সমস্যা তো ওর, বাট কিছু কিছু আচরণ তারা কিন্তু এখান থেকে পিক আপ করে। তো একটা ছেলে বা একটা মেয়ে যখন ট্রিটমেন্ট থেকে পরবর্তীতে তার ফ্যামিলিতে আসে, রিইন্ট্রিগেট করে, তার পরিবর্তনের জায়গাটা যত না আমরা দেখি, ফ্যামিলি কিন্তু তাকে দেখেছে ওই ডে ওয়ানে। যেদিনকে হয়তোবা সেই ট্রিটমেন্ট সেন্টারে গিয়েছে, তার আগের দিন হয়তোবা প্রচণ্ড নেশা করে বাসায় ঘুম ছিল। সো এই ধরেন এই প্রসেসে এই নতুন ভার্জনের ছেলেকে সে কোনো দেখেনি। সো খুব স্বাভাবিকভাবে যখন 7টার থেকে 8টার দিকে উঠে, ঘুম থেকে ওঠার সময় যদি একজন প্যারেন্টস বলে আগের মতো শুরু করছে, এই যে একটা কথা, বা রাত্রে আসলো, ঢাকা সিটি আপনি জানেন খুবই ক্রাউডি, রাত 9টার দিকে আসলো, চোখ খুব লাল, কি ব্যাপার চোখ লাল কেন, তুমি মনে হয় পুনরায় আবার কোনো কিছু শুরু করছো। নিজেই হয়তোবা নিজের অবচেতন মনে পয়সা খরচ করে ফেলছে, এই আমার ব্যাগে পয়সা ছিল কোথায়। এই যে ছোট ছোট বিষয়গুলো আছে, এই জায়গাগুলোও তাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়া, যে আগের বিষয়গুলোকে নিয়ে একটু চিন্তা করা, কথা বলার আগে। অনেক সময় এটাও কিন্তু একটা ট্রিগার, এক্সটার্নাল ট্রিগার, একটু আগে বলছিলাম। সো এই ফ্যামিলি মিটিংয়ে অনেক সময় তাদেরকে বলি যে অহেতুক কোনো সন্দেহ করবেন না, তার সাথে কথা বলেন, বসে কথা বলেন, অ্যান্ড দ্যাটস হোয়াট উই কল অ্যাসার্টিভ। ঠিক না? অনেক সময় খেতে খেতে কথা বলছি, যাওয়ার সময় পিছিয়ে দেখে কথা বলছি, এই যে ছোট ছোট বিষয়গুলা, এটা কিন্তু অ্যাডিকটিভ প্যাটার্নের মধ্যে ছিল। সো তারাও কিন্তু তার কাছ থেকে ছোট ছোট এইগুলো কিন্তু পিক আপ করেছে। সো রি-এডুকেটিং দ্য ফ্যামিলি এগেইন অ্যান্ড টু মেক দেম আন্ডারস্ট্যান্ড যে আর কত যে আপনি বললেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনার এই ছেলেকে, তখন আমি একটা প্রশ্ন করছিলাম, যখন নিয়ে যাবেন বা আপনি কবে আসবেন? হ্যাঁ, ও সমস্যা পড়লে আসবো, বা ও যদি কোনো কিছু করে। আমি তার আগে কিন্তু আপনি ফোন করছেন না বা খবর নিচ্ছেন না। তো আপনার হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস প্রোগ্রেসকে, পেরিমিটার থাকে, একটা মাপকাঠি থাকে, তো সেই জায়গাটা প্রোগ্রেসকে করার। সো আমি বলবো তাহলে আপনিও, ইউ আর অলসো আ পার্ট অফ ইট। আপনিও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ইউ আর হেল্পিং ইউর সান টু কাম ব্যাক টু দ্য ট্রিটমেন্ট প্রসেস এগেইন। সেই বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিতে পারেনি। তখন আমি বোঝাতে চাইলাম বিষয় এইটাই, যে পরবর্তীতে ফ্যামিলি মিটিংয়ের প্রসেসটা কন্টিনিউয়াস প্রসেস, তাকে নিয়ে আসতে হবে, তার আসতে হবে, তার থেরাপি সেশনটা কনক্লুড করতে হবে। অসমাপ্ত কোনো কিছুই কিন্তু হয় না, তো একটা সমাপ্তি লাগে, এবং সমাপ্তিটা আসলে কিন্তু খুব অল্প সময়ে না। এই যে বললাম কন্টিনিউয়াস প্রসেস, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। তো অনেকেই বলতে পারে যে কতদিন। এখন আমি তো ডক্টর না, যে জ্বর আছে অ্যান্টিবায়োটিক দিয়ে বললাম, অ্যান্টিবায়োটিক 5 দিন দিলেই যে আপনার 5 দিনের মাথায় জ্বর শেষ হয়ে যায় তা না, বাট ওটা তো একটা কোর্স আছে, হয়তো বা 6ষ্ঠ বা 7ম দিনে আপনার জ্বর চলে গিয়েছে। সো আমাদের ওই উই হ্যাভ টু স্টিক আপ উইথ দ্য প্ল্যান। আমরা ওই প্রিভেনশন স্ট্র্যাটেজি, প্ল্যান, আইডিয়া যত বলি না কেন, উই হ্যাভ টু স্টিক আপ উইথ ইট। ওইটা যখন আমরা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে রাখবো, এটার ফল, রেজাল্ট ভালো হবে, এই আর কি।
তো এখানটাতে অ্যাকচুয়ালি অভিভাবকদের খুব ওই জায়গাগুলো থাকে যে এই ট্রিটমেন্টটা খুব দীর্ঘমেয়াদী এবং যথেষ্ট এক্সপেন্সিভ, সেই জায়গাটিও তাদের আসলে কনসিডারেশনে থাকে। তারা যে ভয়টা এখানে পান যে আবার রিল্যাপস হবে কিনা, তারা যে শিওরিটি চান, সেখানে কিন্তু তারা একেবারে ভুল সেটাও বলা যাবে না, বাট দিস ইজ পার্ট অফ প্রসেস, সেটাও তাদেরকে সেটা অবশ্যই, সেটা অবশ্যই। এখন আপনার এই প্রোগ্রামে আসতে যে রাস্তা ক্রস করতে যায় যদি আমার অ্যাক্সিডেন্ট হয়, আমি পরবর্তীতে কি আমন্ত্রণ করলে আসবো না? ওই ভয়তেই কি আমি বাসায় বসে থাকবো যে আবার যদি যাই আবার পুনরায় এই ঘটনা ঘটতে পারে? তো এই আশঙ্কা, ফিয়ারও কিন্তু এক ধরনের ট্রমা। সো এই ট্রমাটা থেকে আসলে তাদের বের হতে হবে, অ্যাড্রেস করতে হবে কিভাবে এটার সাথে আমি কোপ আপ করব। সো খুবই লাইফকে দেখতে হবে খুবই সিম্পল ভাবে। এটা আসলে কঠিন, এই যে লাইফকে খুব সিম্পল ভাবে আমরা দেখতে পারি না, লাইফকে আমরা জটিল করি সেটা ঠিক, কিন্তু যত সহজে আমরা বলে ফেলি যে লাইফকে সিম্পল, লাইফটা সিম্পল বা সিম্পলি দেখলেই হয়, ওইভাবে আসলে তো আমরা গ্রুম আপ হই না, সেজন্য অনেক কঠিনই লাগে এবং তাদের জন্য সত্যিই কঠিন। এবং আমাদের অতটা সহমর্মিতা তাদের প্রতি আছে, সেই পরিবারগুলোর প্রতি যারা একজন অ্যাডিক্টকে চিকিৎসা দিচ্ছেন, ততটা সহমর্মিতা দিয়েই আমরা আসলে আজও সেই জায়গাটা থেকে আমরা কথা বলতে চাই, কারণ এটা সত্যিই কঠিন, এটা একদমই সহজ নয়। যিনি একজন মানসিকভাবে অসুস্থ মানুষ এবং বারবার তাকে যে সেন্টারে দিতে হয়, সেটাতে কিন্তু শুধু যে ফাইন্যান্সিয়াল প্রবলেমের ভেতর দিয়ে যান বা চাপের ভেতর দিয়ে যান তা না, পরিবারও কিন্তু মানসিকভাবে তাদেরকে মিস করেন এবং সেই জায়গাগুলোও থাকে, সেই স্ট্রাগলটা তাদেরও আছে, জি, দুপক্ষেরই থাকে। আচ্ছা, তো যেখানটাতে ছিলাম আমরা সেটি হচ্ছে রিল্যাপস প্রিভেনশন প্ল্যান এবং সেটার যে চ্যালেঞ্জেস সেগুলো আপনি বললেন। তো এখানে একজন মানুষ এই যে রিল্যাপস যে হচ্ছে, ওই প্রথম প্রশ্নটা মাঝে করেছিলাম প্রশ্নটা, যে যার বারবার রিল্যাপস হয় সে আসলে মানসিকভাবে কেমন থাকে, এই রিল্যাপস ব্যাপারটাকে সে কিভাবে নেয় এবং কিভাবে দেখে? প্রশ্নটা যত সহজ উত্তরটা ততটা না। ঠিক যেরকম বলছিলাম যে লাইফ ইজ সিম্পল, বাট এতটা সিম্পল না। তো প্রশ্নটার বিষয়টার উত্তরটা আজও আমি খুঁজি। আপনি যখন বলেন, আমি বলছিলেন, আমি চিন্তা করছিলাম যে একজন ক্লায়েন্ট যখন বারবার আসে তার এই মেন্টাল যে প্রেশার এক্সারশন হয় অনেক টায়ারসাম, বাট চেষ্টা চালা যেতে হবে। সো এই বিষয়টা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট। তা আমি অনেক অভিভাবককে দেখেছি, একবার না একাধিকবার সেই চেষ্টাতেই আছে এবং এখনও তারা ওই আশে আছেন কোনো না কোনো একদিন তাদের সন্তানের সেই জায়গা আবার পুনর্স্থাপন করবে। প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় তারা এবং তাদের ভেতরেও কিন্তু ওই যে চেষ্টা বারবার করে করছে, উঠে দাঁড়িয়েছি আবার পড়ে গেছি, এই উঠে দাঁড়ানোর জন্য যে এফর্ট খরচ করেছে সে, তারপর পড়ে যাওয়ার পরে যে সেলফ এস্টিমটা ভেঙে গেছে, সেই জায়গাগুলো বেশিরভাগ সময়ে খুব ইগনোরড থাকে। আমরা কি ওই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পারি না? আমরা দেখি যে সে পড়লো, আবারও পড়লো, আবারও পড়লো, ওইভাবেই আমরা দেখি এবং পরিবারও ওইখানটিতে অ্যাকচুয়ালি খুব হেল্পলেস থাকে যে পারলো না, এইভাবেই তাকে লেবেল করা হয় যে ও আবার পারলো না। তো এই যে কনফিডেন্সটা বারবার ভেঙে যাওয়া, বারবার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া, ওই এফর্টটাকে আমরা কিন্তু প্রেইজ করি না। বেশিরভাগ সময় আমরা এইটা বলেই লেবেল করি যে তুমি তো আবার পারলে না, তুমি তো আবার পড়ে গেলে, আবার পড়ে গেলে, এবং তার বিগত পুরনো যত স্মৃতি আছে বা কর্মকাণ্ড সেগুলো আবার সামনে তুলে ধরা। খুব চমৎকার কথা বলছেন যে তার এফোর্টটা আমরা কখনো অ্যাপ্রিসিয়েট করি না। সো আমাদের ওই পজিটিভ রিএনফোর্সমেন্টের জায়গাটা খুব কম, খুব কম। এইখানটা আরেকটু বিস্তারিত কথা বলবো বিরতির পর। দর্শক, আরেকটা বিরতি নিতেই হচ্ছে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মাদকাসক্তির চিকিৎসায় রিল্যাপসের ঝুঁকি এবং এর করণীয় নিয়ে খন্দকার গোলাপ আহমেদের সাথে। যেখানটিতে ছিলাম অ্যাকচুয়ালি যে এই যে বারবার রিল্যাপস হয় এবং সেই রিল্যাপসের পর যিনি রিল্যাপস করছেন তার যে কনফিডেন্সটা ভেঙে যায়,
সেখানটিতে আমরা আমাদের খুব প্রয়োজন পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া, তাকে অ্যাপ্রিসিয়েট করা যে সে যে চেষ্টা করছিল, সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটাতে অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই পারফরমেন্সটা করতে পারি না, এবং ফ্যামিলি ভীষণভাবে এটা নিয়ে হতাশ হয়ে যায়। এবং আমরা খুব অল্প কিছু পরিবারকে দেখি যারা আশা নিয়ে আসে যে এবার নিশ্চয়ই আবার ভালো হবে। বেশিরভাগদেরকে আমরা প্রচণ্ড হতাশভাবে পাই, যে হতাশ হয়ে তারা তাদের সন্তানকে আবার নিয়ে এসেছে, যে আর কোনো উপায় দেখছি না, আবার ঠিক করে দেন। খুব ভালো বলেছেন যে আবার ঠিক করে দেন। হ্যাঁ, মানুষের মন যদি এরকম করা যেত, সর্বপ্রথম আমি থাকতাম যাওয়ার জন্য। তো যে বিষয়টা বলছিলেন যে এই পরিবারের যেই হতাশার জায়গাগুলো বলছেন, আবার নিয়ে আসার কথা, পজিটিভ রিইনফোর্সমেন্ট বলি, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। প্রত্যেকটা ছোট জায়গা থেকেই দেখেন, আই এম নট টকিং অ্যাবাউট আ পার্সন হু ইজ ইন রিকভারি বা অ্যাডিক্টিভ বলি না, আমাদের সামাজিকভাবেও আমরা ছোটবেলার থেকেও কিন্তু এই পজিটিভ রিইনফোর্সমেন্টটা দিই না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো আপনি যদি একটু আমাদের সমাজের বিষয়টাও যদি খেয়াল করে দেখেন, যে প্রতিটা জিনিসে যে শব্দটা প্রথম বলি সেটা হচ্ছে না, না এটা করা যাবে না, না সন্ধ্যায় বের হওয়া যাবে না, না কেন না সেটা কোনো কিন্তু আমরা এক্সপ্লেনেশনে যাই না, অনেকটা না তো না, অর্ডার ইজ অর্ডার। হ্যাঁ। সো বিষয়গুলো হচ্ছে গিয়ে আপনার ওকে তো শেখাতে হবে। একটা ছোট্ট শিশুকে যেরকম শেখান, একটা রিওয়ার্ড সার্কিট থাকে যে তুমি যদি এই কাজটা করো তাহলে এই রিওয়ার্ডটা তুমি পাবে। সো যখন আপনার একজন অ্যাডিক্ট তার রিকভারিং স্টেজে যখন যায়, তার ছোট ছোট যেই মাইলস্টোনগুলো যায়, তখন তাকে অ্যাপ্রিসিয়েট করা এবং তার সামনে একটা ছোট্ট গোল আবার পুনরায় ধরা। নাহলে তার ড্রাইভটা কোত্থেকে আসবে যে আমি আজকের দিনে সুস্থ আছি, আগামীকালকে থাকবো বা এই কাজটা করব, ওই ড্রাইভটা তার থাকে না সে যদি পজিটিভ রিইনফোর্সমেন্ট না পায়। সো এই মাই বা এই বাবাই, এই পরিবারই যখন আসে আর বলে ঠিক করে দেন, তাহলে আমার প্রথম জিনিস থাকে যে সে কোনো যন্ত্র না, যে সে নষ্ট হয়ে গেছে তাকে ঠিক করতে হবে। আগে আপনার এই শব্দ চয়নগুলো ঠিক করেন। এই কারণে আমরা নতুন নতুন শব্দ যেগুলো বলছি, রিল্যাপস, ট্রিগার, কোঅ্যাডিক্ট, সো কিছু স্টিগমাটাইজ শব্দ আছে, সেইগুলো সম্বন্ধে আমাদের খুব নলেজেবল হতে হবে এবং পুনরায় যেন আমরা আমাদের সন্তানদেরকে ওই বিষয় যেন না বলি, ঠিক আছে? সো আমার আবার একটু ফেরত আসি ওই প্রিভেনশন প্ল্যান স্ট্র্যাটেজির মধ্যে একটা ফ্যামিলিকে যখন আপনি সম্পৃক্ত করবেন, তখন এটার কার্য মানে ইট এনহ্যান্স। আচ্ছা আচ্ছা, সো ইফেক্টিভিটি বেড়ে যায়, এফেক্টিভিটি বাড়বে। আর যেটা বলে আমরা শুরু করছিলাম, আনফর্চুনেটলি রিল্যাপস ইজ দ্য পার্ট, ইজ দ্য প্রসেস, রিকভারি প্রসেসের একটা পার্ট। সো এটাও আপনার মাথায় রাখতে হবে যে এখানে একটু হোঁচট হতেই পারে, বাট সেইটা কোনো সেটব্যাক না। তার হাতটা ধরা, তাকে বোঝার ওই জায়গায়। বাট এই সেটব্যাক যখন হয় তখন সাথে সাথে আমরা ওই ঠিক একজন অ্যাডিক্ট যেমন একটা ব্লেম প্রজেকশন করা শুরু করে যে আজকে আমি তোমাদের কারণে আবার এই এই কাজ করছি, এই এই মাদক গ্রহণ করছি বা ওই ওই সঙ্গ আবার গিয়েছি, ঠিক একই রকমভাবে আবার পরিবারও এই প্রজেকশন করে, তুমি এই ধরনের কাজ করে দিতে থেকে আমরা এই ড্রাস্টিক মেশার নিয়েছি। সো ওই ব্লেমিং গেমটা কিন্তু আবার স্টার্ট হয়ে যায়, ওই প্রজেকশনের জায়গাগুলো কিন্তু আবার পুনরায় শুরু হয়ে যায়। সো আমাদের যেই জায়গাটা মাঝখানে একটু যদি অ্যাড করি, আমি প্রশ্নটা ছুড়ে দিয়ে যাই যে রিল্যাপস তো থাকছেই, রিল্যাপস হচ্ছে পার্ট অফ দ্য প্রসেস। তো রিল্যাপস যদি হয়েই যায়, কখন আমি আবার মানে হেল্প সিক করব? দ্যাটস ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন হেল্প সিক করবেন তখন ইট বিকামস ইজি, খুব সহজ। আচ্ছা, মানে ইমিডিয়েটলি আমার হেল্প সিক করাটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে আপনি যখনই আইডেন্টিফাই করতে পারবেন আপনার জন্য বেটার। যেমন আর স্টিচ ইন টাইম সেভ 100। সো কাপড়টা একটু ছিঁড়ে গেছে, রিফু করলে কিন্তু ঠিক আছে, ওটাকে যতদিন আপনি লিঙ্গার করবেন আজকাল দেখবেন যে 2-4 দিন পর ওটা আপনি আর ব্যবহারই করতে পারছেন না। সো whenever a person relapse, সে যদি হেল্প সিক করে বা তাকে যদি তার সাথে যাওয়া হয়, কথাবার্তা হয়, তার ওই
অ্যাডজাস্টমেন্ট হওয়াটা তত ইজি হয়। এখানটাতে একটা ভয় খুব কাজ করে, যার রিল্যাপস হয়েছে, যে আমাকে তো আবার ভর্তি করে দেবে রিহ্যাবে। স্বাভাবিক, এবং সেই অস্বাভাবিক কিছু ভয়ে না। তারা কারোর সাথে শেয়ার করতে চায় না যে আমি রিল্যাপস করেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা আমার অবজারভেশন, নট নেসেসারিলি এটা অবজেক্টিভলি, যে তারা ওইটা ফিয়ার থেকে যেমন করতে চায় না, অনেক সময় দে এনজয় ডুইং ইট। সো এই জায়গাটা বোঝাও কিন্তু খুব দায়। সো আ পার্সন হু ইজ টেকিং ইট, এটা আপনি কিভাবে বুঝবেন সে ইন্টেনশনালি করছে না আনইনটেনশনালি। এক্স্যাক্টলি। সো ওই ফিয়ার থেকে যখন আপনি কথাটা বললেন, তখন ওই ফিয়ারটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা। সো তাহলে বুঝতে হবে যে আমার ওই পার্ট অফ দ্য লেসনের মধ্যে ফিয়ারটা ছিল না। ওকে। সো ওই জায়গাটাতে আমার তখন নেক্সট আইডেন্টিফাই করে কাজ করতে হবে। সো এই কারণেই বললাম যে অনেকের একাধিকবার রিল্যাপস করে ঠিকই। সো প্রতিবার যখন করে তার 100% সদিচ্ছা থাকে ফেরত আসার জন্য, সেটা ট্রিটমেন্ট প্রসেসে পুনরায় আসুক আর না আসুক। কারণ দের ইজ ভেরি ফিউ পিপল যারা ট্রিটমেন্টের আয়াতে আসে। সবাই, এটা আপনি একটু আগেই বলেছেন, ইটস এ ভেরি এক্সপেন্সিভ, সবাই কিন্তু এটা এফোর্ড করতে পারে না। আবার যখন রিল্যাপস করে আবার পুনরায় ট্রিটমেন্টে আসে, সব দিক থেকে মেন্টাল এক্সারশন বলেন বা ফিজিক্যালি বলেন বা মনিটরি বলেন, এটা কিন্তু একটা খুব বড় এফোর্ট হয়। সো সেই জায়গার থেকে হেল্প সিকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফ্যামিলি শুড কাম আপ ফ্রন্ট, যেই জায়গায় সে তাকে অভয় দিতে পারে যে না, সাহায্যটা কিভাবে এখন নেওয়া যায়, সাহায্যটা কিভাবে নেওয়া যায়। এক্স্যাক্টলি। কারণ যিনি অ্যাডিক্ট, তার মনে ওই ভয়টাই শুধু থাকে যে আবার ভর্তি করিয়ে যদি দেয় তাহলে সেই আবার অনেকটা সময়, কিন্তু এর বাইরেও সাহায্য হতে পারে, অনেক তাই না? অনেক অপশনস আছে। অনেক সো আমরা options আছে। আমাদের ওই যে বললাম যে আমরা ওই কিছু সংকীর্ণ বিষয় আমরা আটকিয়ে থাকি আসলে। সো আমাদের অনেক বিষয় আছে সামাজিকভাবে, যেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে আসলেই প্রয়োজন, সেই জায়গাগুলোকে কাজ করা এবং একজনকে হেল্প করা তার পরবর্তী রিকভারিটা এনহ্যান্স করার জন্য। তো তার মানে মেসেজটা এটা আমরা দিতে চাই যে কারো যদি রিল্যাপস হয়েই যায়, তিনি যত ইমিডিয়েটলি সেটা রিপোর্ট করবেন, তত তাড়াতাড়ি তার পক্ষে সেখান থেকে ফেরত আসা সম্ভব। জি। এটা যত বেশি দেরিতে তিনি স্বীকার করবেন, অ্যাডমিট করবেন এবং যত বেশি দেরিতে হেল্প সিক করতে যাবেন, তত বেশি তার সেখান থেকে ফিরে আসবার সম্ভাবনা, মানে সময় এবং এফোর্ট তত বেশি তার আসলে পরে খরচ হবে। এই মেসেজটাই ওই প্রিভেনশন প্ল্যানেই থাকা উচিত। এক্স্যাক্টলি, দ্যাটস ট্রু। কিন্তু তারপরে যখন রিল্যাপস হয়ে যায়, তখন রিল্যাপস হওয়ার পরে অ্যাকচুয়ালি ওই যে ভয়, ওই যে হেল্পলেসনেস, ওই যে অপরাধবোধ, সেই সব কিছুতে এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে যান যে সেখান থেকে তারা বের হতে পারেন না। তো আমাদের মেসেজ দেওয়ার ওটাই যে ভয় না পেয়ে বরং কথা বললেই ভালো। আবার ভর্তি হয়ে যেতে হবে সেটা নাও হতে পারে, হয়তো বাড়ি বসেই ট্রিটমেন্ট হতে পারে, আবার হয়তো কিছু মিটিংসে অ্যাটেন্ড করে সেখান থেকে ট্রিটমেন্ট হতে পারে, যে কোনোভাবে হয়তো ফ্যামিলি তাকে সেই মুহূর্তে হেল্প করতে পারলো সেই ট্রিটমেন্ট প্রসেসে। তো এরকম অনেক অপশন আছে, রাইট? অনেক অপশনস আছে। সো লিমিটেড অপশন না, এখন খুব প্রোগ্রেসিভ আমরা আছি। তো সেই জায়গাগুলোকে একটু হেল্প সিক করা, একটু জানা। অনেক ধন্যবাদ। আজকে আমরা মনে হয় রিল্যাপস প্রিভেনশন নিয়ে চমৎকার এবং খুব দীর্ঘ আলোচনা করলাম, অনেক ইনফরমেটিভ। আশা করি দর্শকদেরও উপকার হয়েছে। আশা করছি আপনাকে আমরা আবারও পাবো। আজকের জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আশা করছি আগামী পর্বেও আপনাদেরকে আমাদের সাথে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।